পাকিস্তান যদি চীনের সাথে সম্পর্ক রেখে এবং আমেরিকার সাথে সম্পর্ক রেখে এই চুক্তিতে অংশগ্রহণ করতে পারে, তা বাংলাদেশ কেন পারবে না? সৌদি আরবে যদি আমাদের শ্রম শক্তিটা উন্মুক্ত হয়, তাহলে আমাদের অর্থনীতির জন্য একটা ব্যাপক দ্বার উন্মোচিত হবে, নতুন দ্বার। বাংলাদেশ সরকার এই গত 6 মাসে কিন্তু তাদের সফলতা 100% দেখিয়েছে। সেটা হলো পররাষ্ট্র নীতি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার যে ফরেন পলিসি, সেটা ছিল ট্রিমেন্ডাস। দর্শক নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাখাওয়াত হোসেন, আর অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন রফিক মোহাম্মদ, সিনিয়র সাংবাদিক, বিশেষ প্রতিনিধি দৈনিক ইনকিলাব এবং সহসভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন। রফিক মোহাম্মদ ভাই, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলতে চাই। গতকালকে যদি সংসদের দিকে একটু তাকান, দেখবেন যে মক্কা চুক্তি নিয়ে এক ধরনের ডিবেট দেখেছি আমরা, সংসদ সদস্যরা এবং পররাষ্ট্রমন্ত্রী সেটা ব্যাখ্যা দিয়েছেন। সেখানে আমাদের আসলে মক্কা চুক্তিতে সাধারণ মানুষের একটা প্রশ্নের উদ্বেগ হয়েছে, আসলে মক্কা চুক্তিতে বাংলাদেশের কি লাভ হবে এবং না গেলে কি ক্ষতি হতে পারে। এর সাথে একটা জিনিস যুক্ত, আপনারা খেয়াল করে দেখবেন, যদি ভারতীয় মিডিয়ার দিকে তাকান, এই মক্কা চুক্তিতে আমরা যুক্ত হচ্ছে, যেমন পাকিস্তান আমাদেরকে অলরেডি অফার দিয়েছে যে আমরা যুক্ত হতে পারে, যে কোনো দেশ যুক্ত হতে পারে। সেই জায়গায় মাথাটা আমাদের, কিন্তু ব্যথাটা ভারতের। কেন হঠাৎ তাদের মাথা ব্যথা, কেন আমরা যুক্ত হলে তাদের ক্ষতিটা কি? এসব বিষয়ে কথা বলতে চাই সিনিয়র সাংবাদিক রফিক মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে, যে আসলে মক্কা চুক্তিটা আসলে কি, সেটা একটু যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ। আজকের এই নাগরিক সংবাদ বিশ্লেষণ যারা শুনছেন, দর্শক এবং শ্রোতা, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে মক্কা চুক্তি একটা প্রতিরক্ষা চুক্তি। তিনটে দেশ, পাকিস্তান, এরপরে সৌদি আরব এবং তুরস্ক, এই 3 দেশ মিলে একটা প্রতিরক্ষা চুক্তি করেছে। গত 7ই আগস্ট তারা চুক্তিটা করেছে। তো এই চুক্তিটা যেহেতু প্রতিরক্ষা চুক্তি, এই জন্য ধরেন বিশ্বের মধ্যে এই 3টা দেশই বেশ পরাশক্তির দিক থেকে সমসাময়িক শক্তিশালী দেশ। 3টে পাকিস্তান পররাষ্ট্র নীতিতে তারা বেশ পারমাণবিক শক্তি আছে। সৌদি আরব বেশ জ্বালানি এবং অন্যান্য টেকনোলজির দিক থেকে তারা, মানে সামরিক টেকনোলজির দিক থেকে সৌদি আরব বেশ উন্নত। তুরস্ক আগে থেকেই উন্নত, আমরা যে 5000 বছর ইতিহাস বলি, তুরস্ক আগে থেকেই এগিয়ে আছে। তো এই 3টা মানে একটা সমশক্তি, প্রায় কাছাকাছি শক্তির 3টে দেশের যে এই জোটটা আসলে বিশ্বের যে বর্তমান অবস্থা, প্রেক্ষাপট, বিশেষ করে ইরান এবং ইসরায়েল আমেরিকা যে যুদ্ধ, এই যুদ্ধের ফলে যে বিশ্বের যে একটা অতীতের যে একটা মানে ক্রমশক্তি, যেটাকে বলবো আমরা, যে মানে দ্বিধা বিভক্তের মধ্যে ছিল পরাশক্তি দুইটা। একটা আমেরিকা নিজেকে বেশ পরাশক্তি দাবি করত, অন্যদিকে রাশিয়ার শক্তি অনেকটা ক্ষয় হয়ে যাওয়াতে মানে আমেরিকা একক একটা রাজত্ব মধ্যপ্রাচ্যে সহ সারা বিশ্বে। আমার কাছে আপনি যেটা চুক্তিটার কথা বলছিলেন, সেটাতে আমি একটা যোগ করতে চাই। আমার কাছে মনে হচ্ছে যে এই যে যদি ইরান যুদ্ধের কথা বলি, আমেরিকার যে চাপিয়ে দেওয়া যুদ্ধ, সেখানে কিন্তু আমেরিকান যাদের সিনেটররা, ওনারাই বলছেন যে এই যুদ্ধে আমেরিকার পরাজয় হয়েছে। সেইটাই আমি আসতেছি। 21টা ঘাঁটি ছিল, এদের 27টা ঘাঁটি ছিল, এইগুলোর অবস্থা খুবই নড়বড়ে। যারা হলো কি এই যে সৌদি আরবকে প্রোটেকশন দিত, আমরা যদি জানি, আমি এটাই আসতেছি যে ইরান আমেরিকার যুদ্ধের ফলে যেটা হয়েছে, মধ্যপ্রাচ্যের যে আমেরিকা এতদিন মধ্যপ্রাচ্যকে যে সুরক্ষাটা দিত, সেই সুরক্ষার বিষয়ে বেশ নড়বড়ে হয়ে গেছে। মধ্যপ্রাচ্য এখন আর আমেরিকার উপর তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টাকে আর নির্ভর করতে পারছে না, তাদের নির্ভরতাটা কমে গেছে, বিশ্বস্ততাটা কমে গেছে। এই জন্য তারা একটা পারস্পরিক ত্রিদেশীয় একটা চুক্তি করেছে, মানে প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তির মূল বিষয়টা হলো যে তাদের কোন দেশকে, এই 3টা দেশের যে কোনো একটা দেশকে বহির্বিশ্ব যদি আক্রমণ করে, তাহলে 3 দেশকেই আক্রমণের
বিষয় হিসাবে নেওয়া হবে এবং 3 দেশ একত্রে ওই দেশকে প্রোটেকশন দেবে। এইটা হলো চুক্তিটার মূল বিষয়। এখন আমরা আরেকটা জিনিস আপনাকে একটু দিই, যে সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে এসেছে, আল জাজিরার ইয়াতে দেখলাম, সেখানে বলতেছে যে ইরানকেও আমন্ত্রণ জানা হয়েছে, বাংলাদেশকে যেরকম আমন্ত্রণ জানানোর কথা আমরা বলি। মানে শুধু ইরান না, এটা দেখবেন কালকে পাকিস্তান যে একটা বিবৃতি দিয়েছে, সেইখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু স্পষ্টভাবেই বলেছেন এটা সকলের জন্য উন্মুক্ত, যে কেউ এই জোটে বা এই এতে চুক্তিতে অংশগ্রহণ করতে পারে, তারা এই এতে সবাইকে উন্মুক্ত রেখেছে। এখন সবাই যেতে পারে, এখন কে যাবে না সেটা হলো তাদের বিষয়। কিন্তু পাকিস্তান স্পষ্ট করেই বলেছে যে এটা নিয়ে একক কোনো নাই, তারা সবাইকে চায়, সবাই মানে এখানে অংশগ্রহণ করতে পারে। প্রতিরক্ষা চুক্তি, পরস্পরের প্রতিরক্ষা বিনিময় হবে, তারা প্রতিরক্ষা যেমন ধরেন সরঞ্জাম দিতে পারে, ট্রেনিং দিতে পারে, এরপরে আপনার বিভিন্ন বিষয়, যেমন প্রতিরক্ষা চুক্তি কিন্তু বিভিন্ন দেশের সাথেই বিভিন্ন দেশের অনেকটা, যেমন আমরা যে ইউএন শান্তি রক্ষা মিশনের কথা বলি, এই সময় ওনারা কি এই সমস্ত যে সমস্ত দেশ এই চুক্তির আওতায় আসবে, তারা কি ইচ্ছা করলে এই ধরনের টোপ পাঠাইতে পারবে? হ্যাঁ, এইটা কিন্তু আপনি একটা ভালো কথা বলেছেন যে ইউএন এর যে শান্তি মিশন সেটা আবার অন্যরকম। কিন্তু এই মানে ত্রিদেশীয় চুক্তিটা যে হয়েছে, এই চুক্তির ভিত্তিতে ইতিমধ্যে অলরেডি কিন্তু পাকিস্তান সৌদি আরবে তাদের সৈন্য ডিপ্লয় করেছে, অনেক সৈন্য তারা গেছে এবং তাদের প্রতিরক্ষা সরঞ্জাম, যুদ্ধের বিভিন্ন সরঞ্জাম আদি ওইখানে সৌদি আরবে পাঠিয়েছে এবং সৌদি আরবের বেশ কিছু অঞ্চল নিরাপত্তার দায়িত্ব ইতিমধ্যে কিন্তু পাকিস্তান নিয়েছে। যদিও পাকিস্তান এর আগেও সৌদি আরবকে নিরাপত্তা দিত, সৌদি আরবের নিরাপত্তা পাকিস্তানের সৈন্য প্রায় ধরেন 10 লক্ষের বেশি সৈন্য সৌদি আরবে অবস্থান করত তখন ছিল। এখন এই চুক্তির ফলে আরো বেশ কয়েকটা অঞ্চল, মানে নির্ধারিত কিছু অঞ্চল এই পাকিস্তান ওই সৌদি আরবে ডিপ্লয় করেছে, মানে নিয়োগ করেছে। তো আপনি যেটা বলছেন ইউএন মিশনের মতোই এই ত্রিদেশীয় যারা এই চুক্তিতে মানে আবদ্ধ হয়েছে, তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব, তারা চাইলে, যেমন পাকিস্তান চাইলে এখন তুরস্ককেও সহযোগিতা করতে পারে, অথবা তুরস্ক চাইলে পাকিস্তান যদি কোনো সমস্যায় পড়ে তুরস্কের সহযোগিতা চাইলে তুরস্ক সেটা করতে পারে। আমি একটা কথা বলে নিই এর মধ্যে, যে বর্তমান সরকারের এই যে বিগত 6 মাসে তাদের ব্যর্থতা সফলতার অনেক দিক আছে, অনেক কিছু বলা যাবে, কিন্তু একটা বিষয়ে বাংলাদেশ সরকার এই গত 6 মাসে কিন্তু তাদের সফলতা 100% দেখিয়েছে, সেটা হলো পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এই সরকার ইতিমধ্যেই তাদের যে পদক্ষেপগুলো নিয়েছে সেটা কিন্তু একটু আগের যে কোনো সরকারের চেয়ে একটু ব্যতিক্রম, প্রশংসনীয়। এবং তারেক রহমানের যে স্লোগান যে সবার আগে বাংলাদেশ, এই সবার আগে বাংলাদেশ নীতিটা অনুসরণ করে কিন্তু এই সরকার এগিয়ে যাচ্ছে। এবং এর জন্যই এই যে পাকিস্তান বা ত্রিদেশীয় চুক্তি, যেটা মক্কা চুক্তি বলা হচ্ছে, সেই চুক্তিতে বাংলাদেশ অংশগ্রহণ করলে ভারতের মাথা ব্যথার বিষয়টা আপনি যেটা বলছেন, সেটার মূল কারণই হলো যে বাংলাদেশ ইতিমধ্যেই ভারতকে বাইপাস করে প্রথম এই সরকার চীনের সাথে, মানে চীন সফর করেছে। এই চীন সফরের পর থেকেই কিন্তু ভারতের মাথা ব্যথাটা আরো বেশি জাগ্রত হয়েছে এবং ভারত দেখবেন ইতিমধ্যেই বর্তমান প্রধানমন্ত্রীকে ভারতে নেওয়ার জন্য, ভারত সফরের জন্য ভারত নানানভাবে নানান এতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি বলবো যে ভারতের সাথে ভারত যেহেতু আমাদের প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা, বাংলাদেশের পররাষ্ট্র নীতিতেও এটা রয়েছে, আমাদের সবাই আমাদের বন্ধু, কেউ আমাদের শত্রু না। এই পররাষ্ট্র নীতি অবলম্বন করেই আমরা সবার সাথে বন্ধুত্ব রক্ষা করতে চাই, কিন্তু সেই বন্ধুত্বটা হতে হবে সমমর্যাদার ভিত্তিতে। আপনি আমার বন্ধু, আপনি আমাকে যদি সবসময় হেয় করে দেখতে চান বা সবসময় আমাকে খাটো করে রাখতে চান, তাহলে সেই বন্ধুত্বটা টিকার কথা না বা টিকবেও না। বাংলাদেশ এতদিন বিগত 15 বছর বা 16 বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই ফ্যাসিস্ট সরকারের যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, তিনি নিজেই কিন্তু বলেছেন যে ভারতকে আমি যা দিয়েছি ভারত তা সারা জীবনেও ভুলতে পারবে না। আসলেই ভারতকে একতরফা ভাবে বাংলাদেশের কোনো স্বার্থ সুরক্ষিত না করে, স্বার্থের প্রতি খেয়াল না করে বিগত ফ্যাসিস্ট সরকার ভারতকে শুধু দিয়ে গেছে, কিন্তু বাংলাদেশের ঝুলিতে কোনো প্রাপ্তি নেই। তো এই সরকার এসে প্রথম মানে তার নিজের অবস্থানটাকে বেশ স্পষ্ট করেছে।
বিশেষ করে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। কিন্তু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিন্তু এই একটা কথাও আছে, সেটা হলো যে আমরা আমেরিকার দিকে ঝুলে আছি। এই মানে গত 2 বছর ধরে একটু ঝুলন্ত, এবং এখন আমরা আমেরিকার দিকে ঝুলে আছি। আমরা যদি আমার এই জায়গায় একটা প্রশ্ন, সেটা হলো যে যদি আমেরিকার দিকে ঝুলে থাকি, আমরা চীনের সাথে সুসম্পর্ক রাখতে চাই, কিন্তু যে এই আমেরিকার দিকে ঝুলে যদি থেকে থাকি, নানা জায়গায় সংসদে পর্যন্ত কথা হয়েছে, সংসদ সদস্যরা বলছেন, সাধারণ মানুষ বলছেন যে আমরা আমেরিকান সরকার আগে বলতো 2 বছর, এখন আমেরিকার দিকে ঝুলে আছে। আমার প্রশ্নটা এই জায়গায় না, প্রশ্নটা হলো যদি মক্কা চুক্তিতে আমরা যুক্ত হই, তাহলে কি আমরা আমেরিকার বিরাগভাজন হব কিনা? এখন বিষয়টা হলো যে কারো বিরাগভাজন বা কারো মানে অনুরাগের বিষয় হওয়া, এইটা বাংলাদেশ সেই ক্ষেত্রে বাংলাদেশকে বিবেচনা নেওয়ার বিষয় না। আমাকে দেখতে হবে যে আমার দেশের স্বার্থটা, আমাদের দেশের স্বার্থটা কতটুকু, আমার দেশের স্বার্থ কি। যেমন ধরেন আপনি এই যে চুক্তি যারা করেছে 3 দেশ, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, এই পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক, সবচেয়ে ভালো সম্পর্ক। অন্যদিকে সৌদি আরবের সাথে মানে আমেরিকার ভালো সম্পর্ক, কিন্তু আর তুরস্কের সাথে আবার ইসরায়েলের ভালো সম্পর্ক। তাহলে তারা যদি করতে পারে, মানে ওই 3 দেশ এক থেকেও পাকিস্তান আমেরিকার সাথে ভালো সুসম্পর্ক রক্ষা করে চলতেছে, পাশাপাশি চীনের সাথে পাকিস্তানের খুবই ভালো সম্পর্ক। তো পাকিস্তান যদি চীনের সাথে সম্পর্ক রেখে এবং আমেরিকার সাথে সম্পর্ক রেখে এই চুক্তিতে অংশগ্রহণ করতে পারে, তা বাংলাদেশ হয় না। বাংলাদেশ কেন পারবে না? বাংলাদেশ তার স্বার্থকে রেখে, মানে আমার দেশের স্বার্থকে আমি যদি মনে করি যে হ্যাঁ এখানে গেলে আমার দেশের স্বার্থ আছে, আমার দেশ লাভবান হবে, তাহলে কেন যাব না? এখন আমি যেটা বলবো যে মক্কা চুক্তি, আমাদের যে প্রশ্নটা সেটা হলো যে মক্কা চুক্তিতে গেলে আমাদের লাভটা কি, ক্ষতিটা কি, এটাই তো প্রশ্ন। মানে সাধারণ জনগণের মাথার মধ্যে এটাই কাজ করছে। তো এখন দেখার বিষয় হলো যে বাংলাদেশ সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থানটা কি। এই ত্রিদেশীয় চুক্তিটা হলো মূলত হলো প্রতিরক্ষা চুক্তি, কিন্তু আমরা এই চুক্তিটাকে যদি 2 ভাগে দেখি, বিশ্লেষণ করি, একটা হলো প্রতিরক্ষা বিষয়ক ভূ রাজনৈতিক দিক থেকে, আরেকটা হলো অর্থনৈতিক দিক। তো আমার মনে হয় বাংলাদেশের প্রতিরক্ষা বিষয়ে বাংলাদেশ কিন্তু সবার সাথে চুক্তি আছে। ভারতের সাথেও বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি আছে। ভারত থেকে বিভিন্ন সামরিক বাহিনীর লোকজন আসে, আইসা এখানে ট্রেনিং দেয়, আবার বাংলাদেশ থেকে ভারতে যায়, এরপরে ধরেন আপনার ইভেন মিয়ানমারে যায়, আমাদের পার্শ্ববর্তী দেশ আরো যেগুলো আছে তাদের আমেরিকার সাথে আমাদের প্রতিরক্ষা চুক্তি আছে। আমেরিকা থেকেও আমরা মানে ট্রেনিং বা বিভিন্ন সবার সাথেই আছে। তো এই 3 দেশের সাথে যদি আমরা যুক্ত হই, এই মক্কা চুক্তিতে যদি আমরা অংশগ্রহণ করি, তাহলে প্রতিরক্ষার দিক থেকেও আমরা বেশ লাভবান হতে পারি। বিশেষ করে তুরস্ক, জানেন যে প্রতিরক্ষা সরঞ্জামের দিক থেকে তুরস্ক বেশ শক্তিশালী একটা দেশ। তাদের যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তি আমরা পেতে পারি, প্রযুক্তি পেয়ে আমাদের প্রতিরক্ষাকে আরো ডেভেলপ করতে পারি। আর পাকিস্তান একটা পারমাণবিক শক্তির দেশ, পাকিস্তানও আমাদেরকে নানানভাবে সহযোগিতা করতে পারে। এটা গেল প্রতিরক্ষার দিক থেকে। আর সবচেয়ে বড় যে বিষয়টা হলো আমাদের ইকোনমিক, অর্থনৈতিক দিক থেকে এই জোটে যোগ দিলে আমাদের অত্যন্ত লাভবান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেটা হলো যে মধ্যপ্রাচ্য বাংলাদেশের জন্য সবচেয়ে একটা উর্বর ভূমি, জন্য উর্বর ভূমি। ইতিমধ্যে আমাদের প্রচুর জনশক্তি মধ্যপ্রাচ্যে আছে, 14 লাখের বেশি মধ্যপ্রাচ্যে আছে। তার মধ্যে সৌদি আরবে কিন্তু বিগত ধরেন প্রায় 6-7 বছরের বেশি সময় ধরে এই মানে শ্রমশক্তি প্রেরণটা অনেকটাই স্থিমিত অবস্থায় আছে। তো এই চুক্তিতে যদি আমরা অংশগ্রহণ করি, তাহলে মধ্যপ্রাচ্যের যে যুবরাজ সালমান, তো উনি কিন্তু বারবার আমাদের এই দেশের সরকারের সাথে যোগাযোগ করেছেন এবং বলেছেন, এবং এই সরকার এই বিষয়ে কথাও হয়েছে। তো সৌদি আরবে যদি আমাদের শ্রম শক্তিটা উন্মুক্ত হয়, তাহলে আমাদের অর্থনীতির জন্য একটা ব্যাপক দ্বার উন্মোচিত হবে, নতুন দ্বার। এরই মধ্যে আপনি জানেন যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছে। আপনি যেটা বলছিলেন যে মধ্যপ্রাচ্য থেকে আমরা, বিশেষ করে সৌদি আরব থেকে আমরা লাভবান হতে পারি, সেই বিষয়টা আরেকটু যদি ক্লিয়ার করতেন। মানে সৌদি আরব হলো আমাদের শ্রমশক্তির প্রথম যে সোপান। শ্রমশক্তি শুরু হয়েছিল সৌদি আরব দিয়ে। তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান
হ্যাঁ, উনি কিন্তু ওই মধ্যপ্রাচ্যের সাথে তার একটা সুসম্পর্ক উনি তখন তৈরি করেছিলেন এবং শ্রমশক্তি রপ্তানি তখন থেকে শুরু হয়েছিল। আমরা দুইটা দেশের কথাই শুনলাম ছোট সময়, একটা সৌদি আরব আর একটা ইরাক। হ্যাঁ, এবং এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন কিন্তু তার যে ফরেন পলিসি সেটা ছিল ট্রিমেন্ডাস। তিনি ওই ভারত থেকে আমাদের যে বিভিন্ন মানে আমাদের প্রাপ্তি সেগুলো যেমন অর্জন করেছেন এবং মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, ইরান ইরাক যুদ্ধ ছিল, সেই যুদ্ধও কিন্তু তিনি মধ্যস্থতা করেছেন। তো সেটা আরেক ইস্যু, আরেক বিষয়। তো এই মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি আরব হলো আমাদের জন্য সবচেয়ে হিতাকাঙ্ক্ষী এবং শুভাকাঙ্ক্ষী একটা দেশ ছিল, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের সময় সেটা একেবারেই তলানিতে গিয়ে পৌঁছে। তো এখন আবার এই একটা সুবর্ণ সুযোগ এসেছে মধ্যপ্রাচ্যের। সৌদি আরব কিন্তু ইতিমধ্যেই বর্তমান প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন, প্রধানমন্ত্রী সেটা গ্রহণ করেছেন, হয়তো মানে কিছুদিনের মধ্যে সেই সফরটা হবে। তার মধ্যে থেকে আমরা যদি মক্কা চুক্তির বিষয়টাতে আসি, মক্কা চুক্তিতে অংশগ্রহণ করি, তাহলে যেটা মধ্যপ্রাচ্যের এই তিনটা সৌদি আরবে, এক হলো শ্রমশক্তি নিয়োগ, আরেকটা হলো আমরা যেমন ধরেন ইউএন মিশনে বাংলাদেশের সৈন্যবাহিনী কিন্তু প্রচুর এবং সেটা সুনামের সাথে কাজ করতেছে। তো এই ত্রিদেশীয় চুক্তিতে যদি আমরা অংশগ্রহণ করি, তাহলে ইউএন মিশনের মতো আমরা কিন্তু সৌদি আরবে, যেমন পাকিস্তান তাদের সৈন্য সৌদি আরবে ডিপ্লয় করেছে, নিয়োগ করেছে, বিভিন্ন প্রতিরক্ষার জন্য পাকিস্তান থেকে সৈন্য সৌদি আরবে নিয়েছে, তেমনি ভাবে বাংলাদেশ থেকেও কিন্তু আমাদের সেনাবাহিনীর বা নৌবাহিনীর, বিমান বাহিনীর যে সৈনিক ভাইয়েরা আছে, সেনাবাহিনীর কর্মকর্তারা আছে, তারা কিন্তু সেই সৌদি আরবে যেতে পারে একটা, এবং বিপুল সংখ্যক, এবং সেটা থেকে আমাদের যে রেমিটেন্স আসবে সেটা আসলেই কিন্তু ট্রিমেন্ডাস, এবং আমাদের অর্থনীতির জন্য একটা বিপুল সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এই গেল একটা। আরেকটা হলো যে মানে সৌদি আরব থেকে আমরা বর্তমান আমাদের যে জ্বালানি সংকট, একটা ব্যাপক আকার বড় ধরনের সংকট, এই সরকারের জন্য এটা মাথা ব্যথার একটা কারণও। তো এই সংকট থেকে উত্তরণেরও একটা পথ বের হবে। সৌদি আরব আমাদেরকে জ্বালানি সহযোগিতার জন্য ইতিমধ্যে আশ্বাস দিয়েছেন। শুধু সৌদি আরব না, তো তুরস্কও কিন্তু এলএনজির জন্য প্রচুর আছে। তো আমরা কিন্তু এই জ্বালানি সংকট নিরসনের ক্ষেত্রেও এই ত্রিদেশীয় চুক্তিটাকে একটা ভালো প্ল্যাটফর্ম হিসাবে কাজে লাগাতে পারবো এবং করতে পারবো। এই হলো লাভ আমাদের। আর ক্ষতির বিষয়টা যদি আপনি বলেন, আমাদের ক্ষতির কোনো সম্ভাবনা আমি দেখি না। অনেক বিশেষজ্ঞ আছেন সেটা ভারতের মাথা ব্যথার কারণ তারা মনে করেন। এখন ভারত কি মনে করলো না করলো সেই বিষয়ে তাকিয়ে যদি আমরা আমাদের লুক ফরওয়ার্ড চিন্তা ভাবনা না করি, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে আমাদেরকে নতুন নতুন বন্ধু খুঁজতে হবে, নতুন নতুন ক্ষেত্র খুঁজতে হবে। আমাদের দেশের যে অর্থনৈতিক, সেই অর্থনীতিকে চাঙ্গা করতে হলে আমাদের শুধু ভারত নির্ভরতা হলে তো চলবে না। অবশ্যই আমরা ভারতকে বাদ দিয়ে ভারতের সাথে বৈরিতার সম্পর্ক তৈরি করে আমরা কিছু করতে চাই না, কিন্তু তার মানে এই না যে ভারত, আমি আমার আরেক বন্ধুর বাড়িতে যাব, তার জন্য ভারত আমাকে বাগড়া দিবে, তার অনুমতি নিতে হবে। নিশ্চয়ই এটা নিয়ে আবারও কথা হবে, কারণ আমরা এই চুক্তির সাথে সাথে আরো অন্য বিষয় নিয়ে কথা বলবো। আজকে এই সময় আপনি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর নাগরিকের, দর্শক শ্রোতা এবং যারা এই সেটে পিছনে যারা কাজ করছেন, যারা এই এটাকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা, শুভেচ্ছা। প্রিয় দর্শক, কথা বলছিলাম মক্কা চুক্তি নিয়ে। আপনারা কি মক্কা চুক্তির পক্ষে নাকি মক্কা চুক্তির বিপক্ষে? আপনারা মতামত জানাতে পারেন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিশ্চয়ই আপনাদের মতামত নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব এবং কথা বলবো। আজ এখানেই শেষ করছি। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।